দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেওয়া হচ্ছে ওষুধের দাম, নেই তদারকি, হয়রানির শিকার সাধারণ মানুষ। স্কয়ার কোম্পানি আমাদের অনেক প্রোডাক্ট স্টক রেখে বন্ধ রেখে মার্কেটের শর্ট ফেলে দেয়। ওনাদের নিরবি ছিল 150 টাকা, এখন এটা 8 টাকা করে ফেলছে, তাহলে 240 টাকা। স্কয়ার কোম্পানি আপনার, তারপরে অ্যাস্ট্রোফার্মা, বেক্সিমকো, আপনার তারপরে প্রায় সব কোম্পানি অনেক দাম বাড়াচ্ছে। দেশে অনেকে বলে ওষুধ সাপ্লাই নাই, ওষুধের বিভিন্ন সিন্ডিকেট কাজ করে। ওষুধের প্যাকেট হচ্ছে আপনার হচ্ছে ঘোষা মাল। আমি গত সপ্তাহে ওষুধ কিনছি, পার পিসে 3 টাকা করে বেশি। যৌক্তিক কারণেই দাম বাড়ছে দাবি অধিদপ্তরের। দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। যখন তার মার্কেটিং কস্টিং বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, প্যাকেজিং এর দাম যখন বেড়ে যায়, সঙ্গতভাবেই সে ওই সমস্ত দিকে যায়। ওষুধ নীতি যেটা নাকি জমা দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু বলা আছে যে ওষুধের মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি সাইফুল রুদ্র এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের চুক্তির সম্ভাবনা। ঋণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। সবুজ বেষ্টনী করতে রামপালে 5 লাখ গাছ লাগানো হবে। দুর্যোগ প্রশমন দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন। সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজার অবস্থার আরও উন্নতি। খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট। 30 নভেম্বরের মধ্যে সব ট্রাক থেকে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক সরিয়ে ফেলতে হবে। 4 মন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতির বৈঠকের সিদ্ধান্ত। এবং টানা 7ম সিরিজ জয়ের স্বপ্ন পূরণ না হলেও ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের অর্জন কম নয়, মত ক্রিকেট বিশ্লেষকদের। টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা। দেশের বাজারে পাল্লা দিয়ে বাড়ছে ওষুধের দাম। এতে একদিকে যেমন চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে, তেমনি বাড়ছে রোগীদের হয়রানি। এ বিষয়ে ওষুধ অধিদপ্তরের ভাষ্য, যৌক্তিক কারণেই দাম বাড়ছে ওষুধের। আর বিশেষজ্ঞরা বলছেন, ওষুধ নীতি প্রণয়ন করা গেলে সমাধান আসবে এই সমস্যার। জানাচ্ছেন শাফিন জাহিদ। সপ্তাহখানেক আগেও নিউরো বি ও ক্যালবোডি নামে ব্যথা এবং ক্যালসিয়ামের এই ওষুধের দাম ছিল 150 টাকা। হঠাৎ করে বাড়িয়ে বাজারে এখন সর্বোচ্চ খুচরা মূল্য হিসেবে বিক্রি হচ্ছে 240 টাকা করে। এছাড়াও গত 1 মাসের ব্যবধানে বেড়েছে বেশ কিছু ওষুধের দাম। গত 1 বছরের হিসেবে দেখা যায় বিভিন্ন ওষুধের দাম বেড়েছে কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণেরও বেশি। জরুরি ও অত্যাবশ্যকীয় এসব ওষুধের দাম বাড়ানোর ফলে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি বেড়েছে রোগী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের হয়রানিও। আগে ওষুধ নিছি না, এখন নিতে দাম সব বেড়ে গেছে। এই ট্যাবলেটটা ছিল আগে আপনার 150 টাকা, এখন বাড়ছিল আপনার 240 টাকা আমার। শুরু হলো স্কয়ার, শেষ করে একবারে লাস্ট পর্যন্ত। পার পিসে 10 টাকা বাড়লে খেতে পারে, কিন্তু 60 টাকা বাড়ে কেমনে খাবে একটা রোগী? ওই একটা বাড়ানো দেখলে আর সবকিছুই এক সিরিয়ালে বাড়ায়। কিসের জন্য বাড়ায়, কি জন্য বাড়ায়, এটা তো আমাদের দেখা দিচ্ছে না। দেশের বাজারে 14,000-এরও বেশি ওষুধ রয়েছে। এর মধ্যে জেনেরিক বা মূল ওষুধের সংখ্যা 3,000। আর জনস্বাস্থ্য রক্ষার স্বার্থে সরকার দাম নিয়ন্ত্রণ করে মাত্র 117টির। আর বাকিগুলোর ক্ষেত্রে দাম নির্ধারণের স্বাধীনতা ওষুধ ব্যবসায়ীদের হাতে। ওষুধের দাম বাড়ার কারণ জানতে বেশ কয়েকটি কোম্পানির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাদের। তবে সরকারের যে প্রতিষ্ঠানটি তদারকির দায়িত্বে রয়েছে, নীতিগত প্রশ্নের অজুহাত দেখিয়ে ওষুধ ব্যবসায়ীদের পক্ষেই সাফাই গাইলেন এর পরিচালক। নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলো কিছু লজিক, কিছু রেশনালিটি এগুলো কনসিডারেশন করে এগুলা করেছে। যখন তার মার্কেটিং কস্টিং বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, প্যাকেজিং এর দাম যখন বেড়ে যায়, সঙ্গতভাবেই সে ওই সমস্ত দিকে যায়। বর্তমানে দেশে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সংখ্যা 736টি। এর মধ্যে শুধু অ্যালোপ্যাথিক ওষুধ তৈরি করে 207টি প্রতিষ্ঠান। আর হাতে গোনা কয়েকটি কোম্পানি নিয়ন্ত্রণ করে 80 থেকে 85% ওষুধের বাজার। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অন্যতম বিষয় ছিল স্বাস্থ্য নীতির অংশ হিসেবে জাতীয় ওষুধ নীতি প্রণয়ন করা।
তাই বিশেষজ্ঞরা বলছেন দ্রুত ওষুধের কোনো নীতি কার্যকর করা গেলে একদিকে যেমন ওষুধের নিরাপদ ব্যবহার সম্পর্কে নিশ্চিত করা যাবে, অন্যদিকে বিভিন্ন সময়ে ওষুধের দাম নিয়ে যে প্রশ্ন ওঠে সে বিষয়টিরও পরিত্রাণ পাওয়া যাবে। ওষুধ নীতি যেটা নাকি জমা দেওয়া আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ে, সেখানে কিন্তু বলা আছে যে ওষুধের মূল্য কিভাবে নিয়ন্ত্রিত হবে, ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতাটা কার থাকবে, কতটুকু থাকবে। তারা এও বলছেন ওষুধের দাম বাড়ার পেছনে অনেক ক্ষেত্রে দায়ী থাকেন বিক্রেতারাও। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। একই পরিস্থিতি দেশের জেলা শহরগুলোতেও। সপ্তাহ ব্যবধানে ওষুধের দাম কয়েক গুণ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন রোগীরা। আর ওষুধের দাম বাড়া নিয়ে ক্রেতাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেও এর কারণ সম্পর্কে কোনো সদুত্তর দিতে পারেননি বিক্রেতারা। প্রতিদিনের জন্য দাম বাড়তেছে, যে পরিমাণে এমআরপি তার চেয়ে আরো বেশি দাম নিচ্ছে দোকানদারেরা। দেশে অনেকে বলে ওষুধ সাপ্লাই নাই, ওষুধের বিভিন্ন সিন্ডিকেট কাজ করে। ওষুধের গুণগত মানও বর্তমানে ভালো নাই। আমি 7 দিন ওষুধ খাওয়ার পরে একটু রেজাল্ট পাইনি। অ্যান্টিবায়োটিক ক্যাপসুল বা অন্যান্য যে ক্যাপসুলগুলো, গ্যাসের ক্যাপসুলগুলো আগের চেয়ে এত বেড়ে গেছে যে মানে গরিবের খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে গেছে। স্কয়ার কোম্পানি, আপনার তারপরে অ্যাস্ট্রোফার্মা, বেক্সিমকো, আপনার তারপরে প্রায় সব কোম্পানি অনেক দাম বাড়াচ্ছে। হট করে দাম বাড়িয়ে দিচ্ছে, আমরা বলতে পারবো না। কাস্টমার বেচা বিক্রিতে আমাদের একটু সমস্যা হয়েছে, তারপর আমাদের বুঝিয়ে বলে এরকম করতে হচ্ছে। দাম ছিল আগে কম, এখন প্রত্যেকটা জিনিসের দাম কম বেশি বাড়ানোর জন্য তারা দাম ই করেছে, মার্কেট ছাই করেছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিরা বিভিন্ন ফোল্ডার তৈরি করে, ওই ফোল্ডারের পিছনে পয়সা খরচ না করে ওই পয়সাটা যদি ওষুধের ইয়েতে পড়ে তাহলে কিন্তু অনেক বেনিফিটেড হবে। যেন 5 টাকাটা কিন্তু আমি এখন হয়েছে 10 টাকা, এখন কি সবার পক্ষে সম্ভব? গরিব লোকেরা, মেহনতি মানুষেরা এই ওষুধ কিনা খাওয়ার মতো কোনো ব্যবস্থা নাই। ওই ওষুধগুলো ওরা সমিতির নাম করে ফার্মাসিউটিক্যালেরা এরা আর জনগণের মারার জন্য এরা করে দেয়, এদের জন্য জনগণ ওষুধ কিনতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে সবুজ বেষ্টনী গড়ে তুলতে লাগানো হবে 5 লাখ গাছ। সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2016 এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় সাহসিকতার সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনগণের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী। এর আগে ঘূর্ণিঝড় ও বন্যা দুর্গতদের সাহায্যে দেশের বিভিন্ন জেলায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন। দুর্যোগ ঝুঁকি কমাতে হলে কৌশলসমূহ বলতে হবে স্লোগানে বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘূর্ণিঝড় ও বন্যা মোকাবিলায় দেশের বিভিন্ন এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের ডিজিটাল পদ্ধতিতে উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, বৈশ্বিক উষ্ণতার শিকার হচ্ছে বাংলাদেশ। এ সময় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় গাছ লাগানোর উপর জোর দেন তিনি। সমুদ্র বা বড় নদীর যে উপকূল এলাকাটা, ওই সব এলাকায় ব্যাপক হারে বৃক্ষরোপণ অর্থাৎ সবুজ বেষ্টনী তৈরি করা। এমনকি রামপাল বিদ্যুৎ কেন্দ্র, যে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এত আন্দোলন এত কথা, সেখানে 5 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে সবুজ বেষ্টনী সৃষ্টি করার জন্য। কাজে আমাদের একটাই বাঁচার পথ এবং ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে রক্ষা পাওয়া, সেটা হচ্ছে বাংলাদেশকে সবুজ বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা, যেটা আমাদের জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়ের গতিবেগটা কমিয়ে দেয়, জলোচ্ছ্বাসের যে পানিটা আসে সেই গতিবেগটা কমিয়ে দেয়। কাজেই সেভাবে আমাদের কিছু পদক্ষেপ নিজেদেরও নিতে হবে। প্রাকৃতিক ও মানবসৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় দেশ সক্ষমতা অর্জন করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পদ্ধতি বিভিন্ন দেশে এখন অনুসরণ করা হচ্ছে। দুর্যোগ আসবে, দুর্যোগ মোকাবেলা করতে হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য বাংলাদেশের জনগণ সদা প্রস্তুত থাকবে। এটাই হচ্ছে আমার আহ্বান, যে হ্যাঁ ঝড়ঝাপটা তো আসবেই, কিন্তু সেটা আমরা মোকাবেলা করতে পারবো সাহসের সাথে, এবং তা করবার মতো ক্ষমতা এবং সক্ষমতা আল্লাহর রহমতে বাংলাদেশের এখন আছে। পরে দুর্যোগ মোকাবেলায় মন্ত্রণালয়ে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরা একাধিক স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। ইজাজ শৌমিক, সময় সংবাদ, ঢাকা। 25টি মেগা প্রকল্পে রেকর্ড বিনিয়োগের চুক্তির সম্ভাবনা নিয়ে কাল ঢাকা আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, তার এই সফরে বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি অবকাঠামো নির্মাণে দুদেশের মধ্যে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। তবে চীনের সঙ্গে বাংলাদেশের রেকর্ড যে ঋণ চুক্তি হতে যাচ্ছে, তাতে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। রিপোর্ট এহসান জুয়েলের।
বিশ্বজুড়ে বাড়ছে চীনের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাব। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি দেশটির সঙ্গে বাংলাদেশের 2015 সালে লেনদেন হয়েছে $14.70 বিলিয়ন। বাংলাদেশের মোট বাণিজ্যের 26.50% চীনের সঙ্গে হলেও এর 85%ই দেশটির অনুকূলে। চীনের সঙ্গে 4 দশকের কূটনৈতিক সম্পর্ক থাকলেও দীর্ঘ 30 বছর পর এবার দ্বিতীয়বারের মতো দেশটির কোনো প্রেসিডেন্ট আসছেন ঢাকায়। বিনিয়োগে বাংলাদেশের বড় সহযোগী দেশ হিসেবে তাই অনেক স্বপ্নের এই সফর। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে 25টি প্রকল্পে 20 বিলিয়নেরও বেশি আর্থিক সহযোগিতার জন্য চীনের কাছে প্রস্তাব পাঠানো হলেও 12 বিলিয়নের মতো সহযোগিতার আশ্বাস আসতে পারে। উল্লেখযোগ্য মেগা প্রকল্পগুলোর মধ্যে গুরুত্ব পাচ্ছে অবকাঠামো, বিদ্যুৎ, সড়ক যোগাযোগ, তথ্য প্রযুক্তি ও ব্লু ইকোনমি খাতে। এই ভিজিটে আমরা যে জিনিসটা হবে, চায়না যেটা চাইবে যে এই অঞ্চল যেন সুসংগত হয়। উন্নয়ন যেটা করছে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে, সেটা শান্তিপূর্ণভাবে করছে, কোনো রাষ্ট্র যেন হুমকি সৃষ্টি না করে। তো বাংলাদেশ স্বাভাবিকভাবেই এই চীনের এই ধরনের পররাষ্ট্রনীতি প্রচন্ডভাবে উৎসাহিত বোধ করছে। সেটাও একটা ফিজিবিলিটি হবে যে এই অঞ্চলের ট্রেড বিজনেস করতে গেলে, ব্লু ইকোনমি ডেভেলপ করতে গেলে চায়না কতটুকু সহায়তা করতে পারে। এই সফরে বাংলাদেশের সাথে কোনো দেশের রেকর্ড ঋণ চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অর্থনীতিবিদরা বলছেন চীনের কঠোর ঋণ নীতির ব্যাপারে সতর্ক হয়ে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশকে। সরকারের উচিত হবে এই প্রকল্পগুলো নিয়ে নেগোসিয়েট কালে যেন সুদের হারটি যাতে যথাসম্ভব নিচু পর্যায়ে রাখা যায়। সবচেয়ে ভালো হয় এটি যদি 1%-এর নিচে, যেভাবে আমরা মাল্টিলেটারাল এজেন্সিগুলো থেকে টাকা পাই তার কাছাকাছি যদি রাখা যায়, 2 বা 3 না করে 10 বছরের মতো গ্রেস পিরিয়ড এবং রিপেমেন্ট পিরিয়ড যদি এজেন্সিগুলো যেভাবে দিয়ে থাকে 30-40 বছরের, এরকম যদি করে নেওয়া যায় তাহলে আমাদের দীর্ঘমেয়াদে এই সমস্ত ঋণের যে রিপেমেন্টের জন্য যে একটা ডেট রিপেমেন্টের যে চাপ, সেটি তুলনামূলকভাবে সহনীয় হবে। সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের সাথে বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট। শি জিনপিং এর ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে বাংলাদেশে যোগদানের যে প্রস্তাবনা, সেটি চূড়ান্ত হতে পারে এই সফরে। এছাড়া মধ্যমায়ের দেশের পথে বাংলাদেশের যে অগ্রযাত্রা, সেখানে অবকাঠামো এবং সড়ক যোগাযোগ খাতে যে ব্যাপক বিনিয়োগ প্রয়োজন, সে চাহিদার অনেকটুকু মিটতে পারে এবার। তাই কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিশ্লেষকদের আগ্রহের জায়গা চীনের প্রেসিডেন্টের এই সফর থেকে কতটা কৌশলী হতে পারে বাংলাদেশ। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। এদিকে সব জটিলতার অবসান ঘটিয়ে চীনা প্রেসিডেন্টের সফরে বাস্তবে রূপ পেতে যাচ্ছে কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ। এর ব্যয় ধরা হয়েছে 8,000 কোটি টাকা। এই টানেলকে কেন্দ্র করে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় চীনের সাংহাই নদীর আদলে গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক জোন চায়না সিটি, যেখানে 750 একর জায়গায় স্থান পাবে 150 ভারী শিল্প কারখানা। কাল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর এই দুটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে। আরো জানাচ্ছেন কমল দে। একসময় চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণকে কল্পনা বলে মনে করা হতো। তবে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 8,000 কোটি টাকার বৃহৎ এই প্রকল্পের বাস্তব রূপ দিতে 14 অক্টোবর বাংলাদেশ আসছেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তিনি যৌথভাবে 3140 মিটার দৈর্ঘ্যের এই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে আশা করা হচ্ছে। চাইনিজ বিনিয়োগকারীরা সরাসরি বিনিয়োগ করতে পারবেন 774 একর জমিতে। এই চাইনিজ ইকোনমিক জোনটা আগামী 14 তারিখ চায়নার প্রেসিডেন্ট যখন আসবেন, ওনার সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যৌথভাবে এটার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং এটা ঢাকা থেকে সরাসরি করা হবে। চীন সরকারের আর্থিক সহায়তায় নগরী পতেঙ্গার নেভাল থেকে শুরু হয়ে এ টানেল শেষ হবে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায়। নদীর তলদেশ দিয়ে চলাচল করবে সব ধরনের যানবাহন। আর আনোয়ারা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সাংহাই নগরীর অনুকরণে গড়ে তোলা হবে সবগুলো স্থাপনা। ঢাকা বা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কক্সবাজারের একটা কানেক্টিভিটি ডেভেলপ করবে এবং এই কানেক্টিভিটির ফলে দক্ষিণ চট্টগ্রামে একটা নতুন শহর গড়ে ওঠার সম্ভাবনা দেখা দিয়েছে। অর্থনৈতিক অঞ্চলে মূলত জাহাজ নির্মাণ, তৈরি পোশাক, ঔষধ, বৈদ্যুতিক সামগ্রী, প্লাস্টিক, তথ্য প্রযুক্তি এবং মেডিকেল যন্ত্রপাতি নির্মাণ কারখানা গড়ে তোলা হবে, যার 30% বিনিয়োগ করবে চীন সরকার এবং বাকিটুকু বিনিয়োগ করবে দেশটির ব্যবসায়ীরা। টেক্সটাইল এবং টেক্সটাইলের অ্যাক্সেসরিজ রিলেটেড ইন্ডাস্ট্রিজ এখানে রিলোকেট হবে। এছাড়া কেমিক্যাল সেক্টরের বেশ কিছু ইন্ডাস্ট্রিজ এখানে হবে। প্রযুক্তিভিত্তিক অনেক শিল্প চীনারা, এমনকি রিসার্চ সেন্টারও এখানে স্থাপিত হতে পারে। চায়না সিটি গড়ে তোলার জন্য 291 একর খাস জমি বাংলাদেশ ইকোনমিক জোনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আরো 430 একর জায়গা অধিগ্রহণের পর্যায়ে রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দুপুরের সময় আরো থাকছে।
পুলিশের আনা নতুন মোবাইল অ্যাপসে জানানো যাবে অপরাধের তথ্য ও অভিযোগ। অ্যান্ড্রয়েড ও আইফোনে সেই অ্যাপস ডাউনলোড করা যাবে বিনামূল্যে। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। 2019 সালের জাতীয় নির্বাচন শেখ হাসিনার অধীনেই অনুষ্ঠিত হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, এতে অংশগ্রহণ না করলে বিএনপির অস্তিত্ব চিরতরে বিলুপ্ত হবে। শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র না করে আগামী নির্বাচনে লড়াইয়ের প্রস্তুতি নিতে এ সময় বিএনপি নেত্রীর প্রতি আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বাংলার জনগণ আবার ইনশাআল্লাহ শেখ হাসিনাকে বিজয়ী করবে। কেন? কারণ হল শেখ হাসিনায় জঙ্গি উত্থান বন্ধ করেছেন। শেখ হাসিনায় বিদ্যুৎ সংকট সমাধানের মধ্যে বাংলাদেশে এগিয়ে নিয়ে যাচ্ছেন। 2019 সালের নির্বাচন হবে শেখ হাসিনার অধীনে, এবং সেই নির্বাচন যদি খালেদা জিয়া না আসে তা বিচ্ছিন্ন হয়ে যাবে খালেদা জিয়ার বিএনপি। ইনশাআল্লাহ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। নির্বাচনে আসুন, গণতন্ত্রের পথে আসুন, নির্বাচন পরিণত হোক, দেখবো কে জেতেন কে হারে। সরকার দমন পীড়ন অব্যাহত রাখলে বিএনপি বসে থাকবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। দুপুরে নয়াপল্টনে তার নিজ কার্যালয়ে বিজয়ের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। চীনের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরে বিভিন্ন প্রকল্পের চুক্তি স্বাক্ষর নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, একের পর এক মেগা প্রকল্প হাতে নিয়ে সরকার মেগা লুটপাট করছে। মেগা প্রজেক্ট মানে মেগা বরকত। এর সাথে যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের বরকত বাড়বে। জনগণের বরকত কি হবে তা জানি না, হয়তো একদিন আমাদের ঋণের বোঝা বাড়বে। একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসে সেই সরকারকে আমরা আলিঙ্গন করার জন্য অপেক্ষা করব। জনগণের ইচ্ছা এবং জনগণের ভোটাধিকার, নাগরিক অধিকার বঞ্চিত রাখার জন্য যদি এই ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে আমরাও বলতে পারবো আমরা কিন্তু অলস জীবনযাপনে অব্যাহত থাকব না। আমাদেরকে ডু অর ডাই, অর্থাৎ বেঁচে থাকার জন্য মরার প্রস্তুতি নিতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এবং শিক্ষকদের প্রচেষ্টায় সফলভাবে কীটনাশক ছিটানোর বিশেষ ড্রোন উড়ানো হয়েছে। ঘণ্টায় 38 কিলোমিটার গতিবেগের ড্রোনটি প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে। পরীক্ষামূলকভাবে উড়ানো এই ড্রোনটি দিয়ে কৃষিতে ব্যাপক পরিবর্তন আনতে চান গবেষকরা। খুলনা থেকে তরিকুল ইসলামের প্রতিবেদন, আর ক্যামেরায় ছিলেন নিয়ামুল হাসান কোচি। খুলনা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান ক্যাম্পাসের আকাশে ড্রোন উড়াচ্ছেন। এর প্রধান উদ্দেশ্য ফসলের ক্ষেতে সহজ পদ্ধতিতে কীটনাশক ছিটানো। প্রতি মিনিটে 5 কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে এ ড্রোন। এর মাধ্যমে দেশের কৃষিতে পরিবর্তন আসবে বলে মনে করেন মাহমুদ হাসান। বর্তমানে আমাদের কীটনাশক ছিটানো এটা খুবই ঝুঁকিপূর্ণ, কারণ তারা হাত দিয়ে ছেটায়। তখন আমরা আসলে এটা তৈরি করি এবং এটাতে আপনি প্রায় 1 মিনিটে 1 লিটার পর্যন্ত স্প্রে করতে পারবেন, এবং সেটা মাত্র 60 সেকেন্ড সময়ে। সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক জানালেন, ঘন্টায় 38 কিলোমিটার গতিবেগে 5 কেজি ওজনের ড্রোনটি একবারে 25 মিনিট উঠতে পারবে। কোনো সময় যদি এটা কোনো বাধার সম্মুখীন হয়, সে বেজ স্টেশনে ফেরত আসতে পারে। এই ক্যাপাসিটিটার মধ্যে দেওয়া আছে। ভবিষ্যতে আমাদের যেটা চিন্তা, এটা দিয়ে যেন বীজ বা সার এগুলাও স্প্রে করা যায় কিনা। এদিকে গবেষণায় নিয়োজিত শিক্ষক ও শিক্ষার্থীরা কৃষিকাজের উন্নয়নের স্বার্থে ড্রোন সম্পর্কিত প্রচলিত আইন শিথিল করার দাবি জানিয়েছেন। গভর্নমেন্ট যদি তাদের সাপোর্ট দেয় তাহলে যেটা হবে যে একটা কৃষক এটা তো একজন কিনতে পারবে, কারণ এগুলো অনেক কস্টলি। সেক্ষেত্রে যদি একটা তাদের সমিতি যেগুলো আছে তাদের থেকে যদি প্রত্যেক এরিয়াতে একটা করে কেনা হয়, অথবা তাদের কাছে আমরা যদি ভাড়াও দিই, তারা এখানে আমাদের এরকম 500-1000 কিছু দিবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যখন কীটনাশক বা সার এগুলা ছিটাবে, তখন যদি এগুলা শিথিল করা যায় তাদের ক্ষেত্রে আইনটা, সেক্ষেত্রে হয়তো সম্ভব। কারণ এই ধরনের ড্রোন খুব বেশি উপর দিয়ে যাবে না, যেটা হেলিকপ্টার বা এরোপ্লেনের উড়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি এই ড্রোনটি 200 মিটার উঁচুতে উঠে প্রতিবার 3 লিটার কীটনাশক ছিটাতে পারে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেখছেন দুপুরের সময়। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। 5 বছরেরও বেশি সময় ধরে রাজশাহী মহানগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থাটি অচল রয়েছে। এতে নষ্ট হয়ে গেছে সিটি কর্পোরেশনের লাখ লাখ টাকার সিগন্যাল বাতি। নানামুখী সমস্যায় পড়তে হচ্ছে গাড়ি চালকদেরও। মেট্রোপলিটন পুলিশ বলছে, স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু হলে ট্রাফিক নিয়ন্ত্রণ অনেক সহজ হবে। অবশ্য মেয়র বলছেন, অর্থ সংকট থাকলেও সিগন্যাল বাতিগুলো সংস্কারের পরিকল্পনা রয়েছে।
রাকিবুল হাসানের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। সময়ের পরিবর্তনে রাজশাহী শহরে মানুষের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে যানবাহনের সংখ্যা। এই যান চলাচল নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন 1994 থেকে 2009 সাল পর্যন্ত 3 দফায় নগরীর 23টি পয়েন্টে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাতি স্থাপন করে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগ জানায় 2010 সাল থেকে বিকল হয়ে পড়ে সিগন্যাল বাতিগুলো। এতে হাতের ইশারায় যানবাহন নিয়ন্ত্রণ করতে গিয়ে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। নানা সমস্যায় পড়তে হচ্ছে চালক ও পথচারীদের, বাড়ছে দুর্ঘটনাও। হাত তুলে দাঁড়াতে বলে বুঝতে পারি না, অনেক সময় দেখা যায় চলে যায়, সামনে একটা গাড়ি পড়ে যায়, তখন অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিশৃঙ্খলভাবে চললে কিন্তু যানজট হয়েই যায়। শৃঙ্খলা ঠিক রাখার জন্য যানজটে ট্রাফিক সিগন্যাল লাইট প্রয়োজন আছে। সিঙ্গেল লাইট বাতি না থাকার জন্য সমস্যা হচ্ছে, ট্রাফিক জ্যাম বেঁধে যাচ্ছে সেখানে। 5 বছরে রক্ষণাবেক্ষণের অভাব ও নানা দুর্ঘটনায় পড়ে সিগন্যাল বাতিগুলো বিকল হয়েছে। মেট্রো পুলিশের শীর্ষ এই কর্মকর্তা বলছেন, বাতিগুলো সচল হলে ট্রাফিক নিয়ন্ত্রণ সহজ হবে। আমরা সিটি কর্পোরেশন যোগাযোগ করব যে তারা যত দ্রুত আমাদের ট্রাফিক লাইট ঠিক করে দিতে পারে, তাহলে আমরা নিশ্চিতভাবেই ট্রাফিক কন্ট্রোলের ক্ষেত্রে ভালো হবে এবং নগরবাসীর সুবিধা ভোগ করবে। অবশ্য মেয়র বলছেন, সিগন্যাল বাতিগুলো পুনঃস্থাপন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে কর্পোরেশনের, তবে অর্থের অভাবে সম্ভব হচ্ছে না। পুনরায় চালু করতে এগুলো কিরকম খরচ হবে আর কি একটা এস্টিমেট করতে দিয়েছি। এস্টিমেট হয়ে গেলে আমরা টেন্ডারে যাব, টেন্ডারে গেলে ওগুলো আবার ঠিক হবে আর কি। তার আগে অনেকগুলো কাজ আছে, পাবলিক সচেতনতার ভিতরে ট্রাফিক আইন পাবলিককে জানতে হবে। সিটি কর্পোরেশনের যন্ত্র ও বিদ্যুৎ বিভাগের দেয়া তথ্য মতে প্রায় 60 লাখ টাকা ব্যয়ে স্থাপিত হয় এই বাতিগুলো, আর সংস্কার ও পুনঃস্থাপনে খরচ হবে প্রায় 1 কোটি টাকা। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। যশোরে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকালে ঝিকরগাছা উপজেলার গদখালী বাজারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ডের সদস্য রাহাজ্জান সর্দার বাজারের একটি দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক মোটরসাইকেলে করে এসে তাকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। পরে ইউপি সদস্যকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এলাকাবাসী। অবস্থার অবনতি হওয়ায় যশোর মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ সমর্থিত ইউপি সদস্য ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা। ভাই কিন্তু ফুলমার্কেটের সেক্রেটারি, সাবেক সেক্রেটারি এবং রানিং মেম্বার। এনাকে আজকে 10টার সময় মার্ডার করা হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি এবং তার শরীরে একটা আঘাতের চিহ্ন আছে, যেটা দেখে মনে হচ্ছে যে গুলির চিহ্ন, তবে গুলিটা ঢুকেছে কিন্তু বের হয়নি। মোটরসাইকেলে 3 জন অপরিচিত লোক, আমরা শুনেছি যারা হেলমেট পরিহিত ছিল তারা এসে তাকে গুলি করে স্থান ত্যাগ করে। তো আমরা ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ঘটনার সাথে যারা জড়িত আমরা কিছু নাম পেয়েছি, আমাদের টিম কাজ করছে। ফরিদপুরে স্বামী স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, শিবরামপুর এলাকার বাড়ির পাশে একটি গাছে মুদি দোকানদার মনসের শেখের লাশ ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয়রা। পরে তার স্ত্রী জাহানারা বেগমকে খবর দিতে বাড়ির ভিতরে ঢুকলে বিছানার উপর তারও লাশ পড়ে থাকতে দেখেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। এদিকে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। আমি দেখলাম যে 2 জন মারা গেছে। এখন কিভাবে কি করে 2 জন মারা গেছে আমি সেটা বলতে পারবো না। ঘটনাস্থলে আইসা ঝুলন্ত অবস্থায় স্বামীর লাশটা পেলাম, আর তার স্ত্রীর লাশটা পেলাম তার বেডরুমে বিছানার উপরে। তো আমরা এটা খতায় দেখতেছি। যশোরের ভবদহ অঞ্চলে দ্রুত জলাবদ্ধতা নিরসনের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে ভবদহ পানি নিষ্কাশন কমিটির নেতারা। সকালে খুলনা নগরীর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, গত 2 মাস ধরে ভবদহ স্লুইস গেটে পলি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে যশোরের 3 উপজেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন। সমস্যা সমাধানে বারবার দাবি জানানো হলেও প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন তারা। এ অবস্থায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়। মানববন্ধন শেষে পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী প্রকৌশলীর কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতাকর্মীরা। ভবদহের জলাবদ্ধতার মানুষ আজকে নিষ্পেষিত, মানুষ দুরাশাগ্রস্ত। পল্লী অবসান করার জন্য আরো 4টে উপচার এক্সকেভেটর
ওখানে নিয়ে এসে কাজ করা যাবে। জাতীয় প্রেস ক্লাবে সকাল 11টায় ঢাকাতে জমায়েত হবে। সেই জমায়েত শেষে প্রধানমন্ত্রীর সচিবালয়ে আমরা স্মারকলিপি দেব। আমরা চাই যে সরকার দ্রুত ওই পানিবন্দী মানুষকে মুক্তি দিক। দেশের বাইরের খবর, মিয়ানমারের রাখাইনে সম্প্রতি ছড়িয়ে পড়া সহিংসতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সুচি। সেনাদের ওপর হামলার জন্য কারা দায়ী তাদেরকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করা হবে বলেও জানান তিনি। এক্ষেত্রে নিরপরাধ ব্যক্তিদের ভয়ের কোনো কারণ নেই বলেও জানান সুচি। রাখাইনে চলমান সহিংসতার মধ্যে রাজ্যটিতে সেনা ও সীমান্তরক্ষী বাহিনী মোতায়েন করা হয়েছে। সন্দেহভাজনদের খুঁজে রাখাইন মুসলিমদের বাড়িঘরে তল্লাশি চলছে বলেও জানায় স্থানীয় গণমাধ্যম। গত রোববার রাখাইনে নতুন করে ছড়িয়ে পড়া সংঘাতে এ পর্যন্ত সেনা সদস্য, সীমান্তরক্ষী ও সশস্ত্র বিদ্রোহী সহ প্রায় 40 জন নিহত হয়েছে। 2012 সালে রাখাইন প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গায় শতাধিক রোহিঙ্গা মুসলিম নিহত হওয়ার পর রাজ্যটিতে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই অবস্থায় রাখাইন পরিস্থিতির স্থায়ী সমাধান মিয়ানমারের বর্তমান এনএলডি সরকারের কঠিন চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। টানা সপ্তম হোম সিরিজ জয় হয়তো হয়নি, কিন্তু ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে বাংলাদেশের অর্জন কোনো অংশে কম নয়, এমনটাই মত ক্রিকেট বিশ্লেষকদের। শেষ ম্যাচে টস ভাগ্য সহায় হলে ম্যাচের ফলাফল অন্যরকম হতে বলেও মনে করেন তারা। তবে পুরো সিরিজটি ছিল দারুণ উপভোগ্য। ম্যাচের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে ক্রিকেটারদের মানিয়ে নেওয়াটাও সিরিজের বড় পাওয়া হিসেবে দেখছেন তারা। লাকি গ্রাউন্ড চট্টগ্রামে লেখা হবে টাইগারদের আরও একটি বিজয়ের গল্প, উড়বে বিজয় নিশান। যে মাঠে শেষ 10 ম্যাচের 8টিতে জয় এসেছে, সেখানে এমন স্বপ্ন দেখাই স্বাভাবিক। কিন্তু ভাগ্যের সঙ্গে প্রকৃতিও এদিন মুখ তুলে দেখেনি বাংলাদেশের দিকে। টানা তৃতীয় ম্যাচে টসে হার, ম্যাচটা যেন সেখানেই নিজেদের করে নেয় ইংল্যান্ড। মুশফিকের আত্মবিশ্বাস ফেরানো ইনিংস জয়ের সম্ভাবনা জাগালেও শিশির ও উইকেটের বিচিত্র আচরণে তার সম্ভব হয়নি। শেষ ম্যাচে হারের কারণ হিসেবে এসবকে চিহ্নিত করলেন ক্রিকেট বিশ্লেষকরা। টসটা বেশ ক্রুশাল ছিল। প্রথম সারির ব্যাটসম্যানরা অপরচুনিটিজের ফুললি ইউটিলাইজ করতে পারেনি। এই উইকেটে বাংলাদেশ 277 রান যে করেছে, এই রানটুকু আর একটু বেশি করার সুযোগটা বাংলাদেশের ব্যাটসম্যানদের সামনে ছিল। ইংল্যান্ড যখন ব্যাট করতে নামলো তখন কিন্তু আশ্চর্যজনকভাবে উইকেটের চরিত্রটা একটু বদলে গেল আর কি। দেখা গেল যে বল বেশ সহজে ব্যাটে আসছে এবং রান তোলাটা তাদের জন্য বেশি কষ্টকর বিষয় হচ্ছে না। উইকেটের টার্নও কিন্তু কমে গিয়েছিল। শিশিরটা একটু সমস্যা করেছে বাংলাদেশের বোলারদের জন্য। সিরিজ হারলেও ইংলিশ লায়নদের সঙ্গে প্রতিটি ম্যাচেই সমানে সমান লড়েছে টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও হেরে যাওয়া কিংবা দ্বিতীয় ম্যাচে অল্প রান করেও জয় পাওয়া, প্রতিটি ম্যাচেই শুধু ইংলিশদের সঙ্গে নয়, টাইগারদের দিতে হয়েছে স্নায়ুর পরীক্ষাও। তাই ঘরের মাঠে টানা 7 সিরিজ জয় না হলেও এই সিরিজ থেকে প্রাপ্তিও কম দেখছেন না বিশ্লেষকরা। আমাদের ওপেনিং জুটিটা খুব ভালো একটা শক্ত অবস্থানে আমাদেরকে পৌঁছে দিতে পেরেছে। প্লাস আমরা কিন্তু ক্লোজ ম্যাচ হেরেছি, কিন্তু ক্লোজ ম্যাচ জেতাও যায় সেটাও কিন্তু দেখিয়েছি। এটা একটা ভালো 3 ম্যাচ সিরিজ হয়েছে, যেখানে হেরেছে ঠিক আছে, বাট বাংলাদেশ বিভিন্ন সময় কিন্তু তারা ডমিনেট, এবং এইটাই হচ্ছে একটা ভালো টিমের লক্ষণ। আমরা এখন একটা পর্যায়ে গেছি এবং সেটার ধারাবাহিকতা আমাদেরকে বজায় রাখতে হবে। ওয়ানডে শেষ, এবার অপেক্ষা টেস্ট সিরিজের। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশ ফিরছে 15 মাস পর। তাই টেস্ট র্যাঙ্কিংয়ে 4র্থ স্থানে থাকা ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রমাণের চ্যালেঞ্জটা আরও বেশি টাইগারদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ প্রসঙ্গ। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের বিপক্ষে 3 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। বাংলাদেশ সময় বিকাল 5:30টায় শুরু হবে ম্যাচটি। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পর টেস্ট ইতিহাসে দ্বিতীয় দিবারাত্রি টেস্ট ম্যাচ খেলবে দুদল। ওয়ানডে ও টি20 সিরিজে ক্যারিবীয়দের হোয়াইট ওয়াশ করায় টেস্ট সিরিজের আগে দারুণ আত্মবিশ্বাসী পাকিস্তান। ভারতের কাছে টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান হারালেও এই ম্যাচটি 400তম টেস্ট হওয়ায় জয় দিয়ে স্মরণীয় করে রাখতে চাইবে পাকিস্তান। তবে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান এখনও ম্যাচ খেলার মতো ফিট নন। তিনি না থাকলেও 5 স্পেশালিস্ট ব্যাটসম্যানের সাথে এক অলরাউন্ডার সহ 5 বোলারের উপস্থিতি দলকে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে বলে জানান বিশ্বাস কোচের। অন্যদিকে শর্ট ফরম্যাটের সবগুলো ম্যাচে হারায় আত্মবিশ্বাস সে ঘাটতি থাকবে ক্যারিবীয়দের, কারণ শেষ 5 টেস্টে পাকিস্তানের 3টিতে জয় থাকলেও ওয়েস্ট ইন্ডিজের 3 হার ও 2 ড্র। তাই এই ম্যাচে সব দিক থেকেই এগিয়ে থাকবে পাকিস্তান। দুপুরের সময়ের এই পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার।
দেশের বাজারে যখন তখন বাড়িয়ে দেওয়া হচ্ছে ওষুধের দাম। হয়রানি শিকার সাধারণ মানুষ। দ্রুত ওষুধ নীতি প্রণয়নের তাগিদ বিশেষজ্ঞদের। কাল ঢাকা আসছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। কর্ণফুলীর নিচে টানেল নির্মাণ সহ 25টি মেগা প্রকল্পের চুক্তির সম্ভাবনা। ঋণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ অর্থনীতিবিদদের। সবুজ বেষ্টনী গড়তে রামপালে 5 লাখ গাছ লাগানো হবে। দুর্যোগ প্রশমন দিবসে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী। উপকূলীয় এলাকায় 153টি আশ্রয় কেন্দ্রের উদ্বোধন। সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত খাদিজার অবস্থার আরও উন্নতি, খুলে ফেলা হয়েছে লাইফ সাপোর্ট। এবং দুর্ঘটনা রোধে 30 নভেম্বরের মধ্যে সব ট্রাক থেকে বাম্পার, অ্যাঙ্গেল ও হুক সরিয়ে ফেলতে হবে। 4 মন্ত্রীর সঙ্গে ট্রাক মালিক সমিতির বৈঠকে সিদ্ধান্ত। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।